HSC 28 ব্যাচ তোমরা কয়েক সপ্তাহ পরে তোমাদের কলেজ লাইফ বা এইচএসসি লাইফ শুরু করতে যাচ্ছ আর কি। সো এখন এই শুরুতেই তোমরা যে ভুলগুলো করতে পারো আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব। এখন এইখানে মোটামুটি কয়টা ভুলের কথা বলে দেওয়া আছে, দেখো এখানে মোটামুটি 20টা ভুলের কথা দেওয়া আছে, ঠিক আছে। সো এই 20টা ভুল আসলে আমরা কোথা থেকে পাইছি? এই 20টা ভুল আমরা পাইছি তোমাদের বিগত বছরগুলোতে বা বিগত ব্যাচগুলোতে তোমাদের ভাইয়া আপুরা যেসব ভুল করতো না ওইগুলাই দেখবে যে সেম টাইপের। এই ভিডিওটা দেখা যাচ্ছে এর আগের বছর আমরা বানাইছি, সেম ভিডিওটা এখন এবারও বানাবো, তারপরেও কেন জানি তোমরা আসলে এই ভুলগুলো করে থাকো, ঠিক আছে। সো একটু চেষ্টা করবা যে এই ভুলগুলো যাতে আসলে তোমরা অ্যাভয়েড করতে পারো আর কি। সো যেহেতু এখানে অনেকগুলো ভুলের কথা দেওয়া আছে, দেখা যাচ্ছে পুরো কলেজ লাইফটাই প্লাস এখানে একটা সামারাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করে দিই। প্রথম যে ভুলটা করবা তোমরা সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস না করা। কি না করা বলো তো? কোয়েশ্চেন অ্যানালাইসিস না করা। প্রথম কথা হচ্ছে যখনই আমরা আসলে কলেজে উঠি তখন আমাদের কাইন্ড অফ একটু রক্ত গরম থাকে, ঠিক আছে। রক্ত গরম বলতে কি আমাদের কাছে মনে হয় যে না এইবার আমি তো বুয়েটে ফার্স্ট হয়েই ছাড়বো। দেখবা তখন দেখবা যে অন্য ব্যাচ যারা আছে তোমাদের সামনের হয়তো বা 2 ব্যাচ আগে, 2 ব্যাচ দেখবা যে মানে 2 ব্যাচ সামনে যে মানুষজন আছে দেখবা যে আসলে বুয়েটে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, ওদের ইন্টারভিউ দেখা যাচ্ছে। তখন তোমারও মনে হচ্ছে যে না আসলে এবার তো আমি বুয়েট ক্র্যাক করে ফেলবো। ক্র্যাক করবো এমন না, বুয়েটে ফার্স্ট হবো। বুয়েটে ফার্স্ট হলে আমার এই হবে সেই হবে, তারপর হচ্ছে পাশের বাসার মানুষজন আমাকে হচ্ছে টিউশনের অফার দিবে, তারপর হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার আমাকে ইন্টারভিউ নিবে। সো এইসব জিনিস তোমার মাথার মধ্যে ঘুরতে থাকবে। বাট যখনই দেখবা যে আস্তে আস্তে তখন তোমার আসলে ইয়ার ফাইনাল হবে বা হাফ ইয়ারলি পরীক্ষা হবে বা হচ্ছে যখন দেখা যাচ্ছে কুইজ শুরু হবে, বিভিন্ন ধরনের মডেল টেস্ট শুরু হবে, তখন তুমি বুঝতে পারবে যে না আসলে এইচএসসি লাইফটা আসলে এত সহজ না, পড়াশোনাগুলো এত সহজ না। দেখবে যে চোখের পলকেই যখন মানে 1-2-3 মাস চলে যাবে তখন তুমি ব্যাপারটা বুঝতে পারবা যে না আসলে আমাদের বুয়েটে মোটামুটি একটা সিট হইলে হবে। এরপর আস্তে আস্তে তুমি ফিল করবে যে না বুয়েট দিয়ে আমার দ্বারা হবে না, এবার আমি চলে যাবো দেখবো যে ভার্সিটিতে। কি চলে যাবো? ভার্সিটিতে। মেডিকেলটা ডিফারেন্ট জিনিস, মেডিকেলে আসলে অনেকের প্যাশন না থাকলে আসলে যায় না। যাই হোক, যেটা বলতেছিলাম যে এই যে আমাদের অধপতনটা শুরু হয়, ঠিক আছে, অধপতন বা হচ্ছে আমাদের যে কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে, এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি জানি না আসলে কোথায় কোন ধরনের কোশ্চেন আসে। তো সবার প্রথমে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। এখন কোশ্চেন অ্যানালাইসিস আমি কখন করবো? কোনো একটা চ্যাপ্টার আমি না পড়েই কোশ্চেন অ্যানালাইসিস করবো না, একদমই না। কোনো একটা চ্যাপ্টার আমি পড়বো, এরপর আমি মোটামুটি জানি যে এই চ্যাপ্টারটা মোটামুটি আমি সব কিছু পারি। সাপোজ কোনো একটা চ্যাপ্টার ধরলাম, সাপোজ যে একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে ফিজিক্সের, সেটা হচ্ছে এগুলো ভৌত জগত পরিমাপ। এটা মোটামুটি আমি পড়ে ফেলছি, ভাইয়া যেসব ক্লাস করাইছে ওই ক্লাসের মাঝখানে যা যা বলছে আমি সব কিছু পারি। এইবার আমি দেখার চেষ্টা করবো এই চ্যাপ্টারটা যদি খুব একটা ইম্পর্টেন্ট না, সাপোজ পরের চ্যাপ্টারে চলে যায়, ভেক্টরে চলে যায়, ঠিক আছে। ভেক্টর চ্যাপ্টারটা পড়ে ফেলছি, পড়ে ফেলার পরে তুমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবা। কোশ্চেন ব্যাংক তো তুমি অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবা। অনলাইনে সার্চে কোশ্চেন ব্যাংকটা দেখবা। কোশ্চেন ব্যাংকটা কিসের কোশ্চেন ব্যাংক দেখবা? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখবা, ঢাবির কোশ্চেন ব্যাংক দেখবা, আর হচ্ছে তোমার আসলে মেডিকেলের কোশ্চেন ব্যাংক দেখবা। দেখবা যে কোথায় আসলে কোশ্চেনগুলো কেমন আসে। সো মোটামুটি একটা ধারণা পাবা। ধারণা পাইলে তুমি দেখবা যে সবচেয়ে কঠিন আসছে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে। এটা আসলে আমাদের বলার অপেক্ষা রাখে না আর কি। যাই হোক, যেটা বলতেছিলাম যে প্রথমে দেখবা যে সবচেয়ে কঠিন আসছে ইঞ্জিনিয়ারিংয়ে, এরপর ঢাবিতে, এরপর মেডিকেলে দেখবা যে এখন মুখস্থ টাইপের কোশ্চেন আসছে, ঠিক আছে। এখন তুমি দেখবা যে তোমার টার্গেটটা কি, তোমার টার্গেট মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং। নর্মালি আসলে আমাদের এটাই টার্গেট থাকে, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং। তোমার যদি টার্গেট থাকে মেডিকেল, তাহলে তো মেডিকেলের জন্য আসলে খুব একটা মানে কিছু বলার নাই। তো আসলে তোমার আসলে এখানে খুব বেশি একটা এফোর্ট দেওয়ার দরকার পড়বে না। তোমার যদি টার্গেট থাকে যে এবার আমার টার্গেট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেখবে যে অনেক এফোর্ট দেওয়া লাগতেছে, প্রশ্নগুলো অনেক কঠিন করতেছে। এখন এই প্রশ্নগুলো যখন কঠিন করতেছে তুমি একটু বোঝার চেষ্টা করবা যে এটা আদৌ তোমার দ্বারা হবে কি না, ঠিক আছে। তুমি যদি অনেক বেশি প্রথমবারে তো অবশ্যই পারবা না, ওইগুলো প্র্যাকটিস করলেও পারবা না। যদি এফোর্ট দাও, যদি এগুলো বারবার প্র্যাকটিস করো তাহলে পারবা কিনা। যদি মনে হয় যে তুমি পারবা তাহলে তোমার আসলে কি করা উচিত? ইঞ্জিনিয়ারিং দিয়ে সুইচ করা উচিত, অ্যানালাইসিস করে মোটামুটি তোমার টার্গেট থাকবে বুয়েট। যদি মনে হয় যে না পারবা না, তাহলে প্রথম দিকেই তুমি আসলে টার্গেট ফিক্স করে রাখবা যে তোমার আসলে টার্গেট হচ্ছে ঢাবি বা যে কোনো একটা প্রাইভেট পাবলিক ভার্সিটি। বুঝছো ব্যাপারটা? সো একটু অ্যানালাইসিস করে তোমার আসলে নিজের যে অবস্থান যেটা আছে সেটা একটু যাচাই করে নিতে হবে। এর পরবর্তী যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমাদের এইচএসসি লাইফের টাকা হলো ফিউচারে ইনভেস্টমেন্ট। এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে আসলে আমরা অনেকেই একটু কৃপণতা মানে কৃপণতা করি যে এই যে আমার এইচএসসি লাইফের এত খরচ করা যাবে না, এতগুলো বই কিনা যাবে না, তারপরে এত কোর্স কিনা যাবে না। আমরা তোমাকে বলতেছি না যে আসলে মানে যেটা প্রয়োজন এর বাইরে খরচ করতে, বাট এতটুকু মাথায় রাখবা যে তোমার আসলে এইচএসসি লাইফে যা যা করতেছো না এটাই তোমার অ্যাডমিশন লাইফের ইনভেস্টমেন্ট। বুঝছো? এই টাকা দিয়ে আসলে খুব একটা আসলে ম্যাটার করে না। ইভেন বলে না, আমরা বলি না যে বই কিনে কেউ আসলে গরিব হয় না। সো এখন অনলাইনের যুগে আমাদেরকে বলতে হচ্ছে যে কোর্স কিনে আসলে কেউ গরিব হয় না। তোমার যদি মনে হয় যে কোনো একটা কোর্স তোমার জন্য আসলে বেনিফিটেড হবে বা বেনিফিশিয়াল হবে, তাহলে তো আমার কাছে পার্সোনালি মনে হয় এটা কিনে ফেলা উচিত আর কি, ঠিক আছে। এটা যে কোনো কোর্স হইতে পারে, তুমি একটু খোঁজ খবর নিয়ে একটু ওই কোর্সটা আসলে কিনে ফেলবা, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা। আর অবশ্যই যদি কোনো ধরনের বই তোমার কিনা লাগে তাহলে আসলে বইটা কিনে ফেলবা, ঠিক আছে। এই হচ্ছে কথা। এরপরে লাস্টলি হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমাদের নট বিং সিরিয়াস। নট বিং সিরিয়াসের মধ্যে কি পড়ে? খুব ইজিলি বোঝা যাচ্ছে। আমরা প্রথম মনে হয় যে না আর এগুলো হয়ে যাবে। যেমন আমার কাছে পার্সোনালি মনে হয়তো যে এসএসসিতে দেখা যায় তো যে আমি একটা সেকশনে ফার্স্ট বই ছিলাম এমন যে একবার আমি ক্লাস 7-এ ফার্স্ট বই হয়ে গেছি, বুঝছো। ক্লাস 7-এ রোল নাম্বার 1 হয়ে গেছে। এর পরবর্তীতে আমার পরীক্ষা যতই খারাপ হোক না কেন, আমি যতই অসুস্থ থাকি না কেন, আমার রোল নাম্বার একই থাকে।
বুঝছো, ক্লাস 7 থেকে 10 পর্যন্ত রোল নাম্বার 1, আমার তখন এত কনফিডেন্স হয়েছিল, আমার মনে হচ্ছে যে না, আমি যদি ঘুমাই পরীক্ষা দিই তাও আমার রোল নাম্বার 1 হবে। আসলে এমনই হইতো। কেউ যদি একবার ফার্স্ট ড্র হয়ে যেত, কারো যদি রোল নাম্বার 1 হয়ে যেত, সাধ্যের মধ্যে একটা সফট কর্নার কাজ করায়, বুঝছো, যে কোনো একটা সেম কোশ্চেনটাই সেম আনসারটা ধরো আমি দিলাম, আর সেম আনসারটা হচ্ছে লাস্ট বই দিল, বাট আমাকে একটু সফট কর্নারের কারণে দেখবে যে আমাকে একটু নাম্বার বাড়ায় দিছে। তো যাই হোক, ওই ওভার কনফিডেন্সের কারণে তোমার মনে হবে না এইচএসসি পড়াশোনা মনে এমন, বাট এইচএসসি পড়াশোনা এমন না। এইচএসসিতে আসলে তোমার শুধুমাত্র তোমার কলেজের মানুষের সাথে তুমি কম্পিটিশন করতেছো না, পুরো বাংলাদেশের মানুষের সাথে কম্পিটিশন করতে হবে, কারণ মেন টার্গেট তো কি অ্যাডমিশন। তো এখানে একটু সিরিয়াসনেসটা আনতে হবে যে না, আসলে তুমি আসলে এখানে একা না, ঠিক আছে, একা কম্পিটিশন না, এখানে আসলে অনেক বেশি কম্পিটিশন, ঠিক আছে। সো আমাদেরকে কী করতে হবে, একটু সিরিয়াস হইতে হবে। এরপরে 4 নম্বরে হচ্ছে আমাদের প্রচুর লেখকের বই পড়া। মাথায় রাখবা একটা জিনিস, সেটা হচ্ছে শুধুমাত্র একটা লেখকের আমরা বই পড়বো, একটা লেখকের বই পড়বো বা একটা লেখকের গাইড আমরা পড়বো। এর বাইরে আমরা যে কোনো একটা কোর্স বা যে কোনো একটা ভাইয়ের কাছে যদি আমরা পড়ি, ওই ভাইয়ের নোটগুলো পড়বো, এর বাইরে আমাদের তেমন কিছু লাগবে না। এখন অনেকের প্রথমে পড়তেছো শাহজাহান তপন স্যার পড়তেছো, বাট অনেকের কাছে শুনছো যে মেডিকেলের জন্য আমাদের আমির ইসাক স্যার লাগে, এরপর আবার তুমি সুইচ করছো, আবার সুইচ করার কারণে মনে হচ্ছে না ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো আবার আসলে আমাদের সেলু স্যারের বই পড়া লাগবে, তাহলে তুমি চলে গেছো সেলু স্যারে, দেখবো যে আলটিমেটলি তোমার কোনো পড়াই হচ্ছে না, ঠিক আছে। তো যেটা করবা, একটা স্যারের বইতে স্টিক থাকবা, কি করবা, একটা স্যারের বইতে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নিজের অ্যাডমিশনের লক্ষ্য ঠিক করতে না পারে, এটা আমরা আগেই বলে দিছি যে অবশ্যই মাথায় রাখবা যে আমরা বছরের প্রথমে একটা ফার্স্ট ইয়ারের আগেই যাতে তুমি আসলে কী করে ফেলো, সিলেক্ট করে ফেলো যে তোমার টার্গেট কি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল নাকি ঢাকা ভার্সিটি, কিংবা নর্মাল যে কোনো একটা প্রাইভেট পাবলিক ভার্সিটি, ঠিক আছে, এটা তোমার আগে থেকেই সিলেক্ট করে রাখা উচিত। যেমন আমাদের সমস্যা হয়েছিল কি, আমাদের অনেকেই মেডিকেল মানে নটরডেম যারা পড়ে, বেশিরভাগই টার্গেট থাকে বুয়েট। ইভেন টার্গেট শুধু বুয়েট থাকে না, বুয়েটে কোন সাবজেক্টে বা কোন ডিপার্টমেন্টে পড়বে এটাও তাদের টার্গেট হয়ে যায়। কিন্তু পরবর্তীতে যখন আস্তে আস্তে বুঝতে থাকে না, তো বুয়েটে তো কতজন, 1200 বা 1300 জন নেয়, আমাদের এখানে যে নটরডেম কলেজে আছে হচ্ছে 1700 মানুষজন, তাহলে এই নটরডেমে সবাই তো আসলে ভর্তি হতে পারবে না। আবার শুধুমাত্র যে নটরডেম যাবে এমন তো না, পুরো বাংলাদেশ থেকে তো মানুষজন যাবে। তো এই কারণে দেখা যাচ্ছে যে মানুষের অনেকেরই টার্গেট চেঞ্জ হয়ে গেছে, অনেকে মেডিকেলে চলে গেছে বা অনেকে আসলে ঢাকা ভার্সিটিতে চলে গেছে। এখন সঠিক টাইমে যদি তুমি সুইচ করতে পারো, সঠিক টাইমে যদি তুমি বুঝতে পারো যে না, আমার টার্গেট আসলে আমার মেডিকেল টার্গেট করা উচিত, তাহলে দেখবে যে তুমি একটা ভালো একটা জায়গায় চান্স পাই যাবা, ঠিক আছে। বাট লাস্ট মোমেন্টে যদি সুইচ করো যে না, আসলে সবাই যেহেতু যাচ্ছে ইঞ্জিনিয়ারিং, আমিও ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাই, দেখবে যে আসলে কিছুই হবে না, তাহলে কিছু হবে না, আগে থেকে সিলেক্ট করে ফেলা উচিত। এরপরে ভর্তিতে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন পরে হবে, এই চিন্তা রাখা। অনেকে মনে করে যে আগে এইচএসসিটা পাস করি, এইচএসসির রেজাল্ট তো ভালোই হবে নাকি, এইচএসসিতে কত লাগে, বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য, ভর্তি পরীক্ষা বসার জন্য কত লাগে, 90% প্লাস লাগে, তাই তো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে। তো তোমাদের অনেকের ইচ্ছা থাকে, অনেকের মনে হয় যে না, আগে আমি 90% প্লাস পাই, এর পরবর্তীতে হয়তো অ্যাডমিশন নিয়ে চিন্তা করবো। বাট এবার আসলে টাইম পাওয়া গেছে কত বলো তো, এবার হাইস্ট গেলে 3 মাসও পাওয়া যায় না, হয়তো 2 মাস টাইম পাওয়া গেছে। কয় মাস? অ্যাডমিশন বা বুয়েটের যে পরীক্ষা, এই পরীক্ষার আগে 2 মাস তুমি টাইম পাবা, মানে এইচএসসির পরবর্তীতে। তার মানে এই 2 মাসে কি তুমি আসলে কোশ্চেন ব্যাংকে সব কিছু পড়ে ফেলতে পারবা না। প্রথম কথা হচ্ছে যে তোমার এই যে কলেজ লাইফ আছে না, কলেজ লাইফে তোমার যদি টার্গেট থাকে বুয়েট, তোমার আসলে কোশ্চেন ব্যাংকটা ওই কলেজ লাইফে পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। ইভেন আমরা অনেকেই দেখছি যারা আমাদের কলেজে যারা ফার্স্ট বই সেকেন্ড বই ছিল, কিংবা সামনের দিকে ছিল, টপ 100-এর মধ্যে যারা ছিল, তারা অলওয়েজ দেখবে যে একটা কোশ্চেন ব্যাংক হচ্ছে হাতে নিয়ে ঘুরে, ঠিক আছে। সো মাথায় রাখবা যে তুমি এটা করবা যে তুমি আসলে এইচএসসি লাইফের আগে পড়বা, এরপরে তুমি 2 মাসে বা 3 মাসে একদম ফুটাই ফেলবা, তাহলে এটাগুলো আসলে তোমার আসলে দেখা যায় কোথাও চান্স হবে না, ঠিক আছে। সো মাথায় রাখবা যে কি বলতো, অ্যাডমিশনটা একদম এইচএসসি পরই হবে, এটা চিন্তা করবে, এটা দেখবে যে আরও আগে আসছে। এরপরে সেটা হচ্ছে আমাদের অত্যধিক কঠিন জিনিসপাতি পড়া। যেটা বললাম যে ওভার কনফিডেন্সের কারণে আমরা যেটা করি জানো, দেখবা যে আমি একটা বুক লিস্ট দিছি আমাদের, দেখবা যে চ্যানেলে পেয়ে যাবা, সে বুক লিস্টের মধ্যে দেখবা যে আইআইটি যেই কোশ্চেন ব্যাংক থাকে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, ইউনিভার্সিটি ফিজিক্স। আমি নর্মাল ফিজিক্সই পারি না, আমি নর্মাল বই কোনো পড়ি নাই এখনও ঠিক করে, আমি চলে গেছি একদম কঠিনে, যেটা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে যায় পড়ে, ওইসব জিনিসে চলে গেছি। দেখবা যে যেসব জিনিস সহজ জিনিসপাতি আছে, ওইসব জিনিস তুমি পারবা না। নর্মালি তুমি দেখবা যে বুয়েটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে 60% মতো একদম হুবহু কোশ্চেন ব্যাংক থেকে কমন চলে আসে, মানে অ্যাড্রেস টাইপটা কমন চলে আসে 60%-এর মতো। এই 60% যারা পারবে তারাই দেখবে যে বুয়েটে চান্স পাইছে। আর বাকি যে 40% আছে, 40%-এর মধ্যে কে কতটুকু সামনে আগাচ্ছে, ওটা দিয়ে তার র্যাঙ্ক নির্ধারণ করে। কি করে? র্যাঙ্ক নির্ধারণ করে। একটা জিনিস মাথায় রাখবা, অ্যাডমিশন টাইমে তুমি চান্স পাবা কি পাবা না, সেটা কিসের উপর ডিপেন্ড করে জানো? সহজ কোশ্চেনগুলোর উপর। সহজ কোশ্চেনগুলো তুমি পারতেছো কি না। আর র্যাঙ্ক নির্ধারণ করে কঠিন কোশ্চেনগুলোর উপর। বুঝছো ব্যাপারটা? ওকে, সো চলো এরপরে আমরা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের পড়া জমানো। আমরা যেটা করি এখন, যারা আসলে অনলাইনে ক্লাস করি আর কি, সো অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে আমরা পড়া জমাই রাখি। মনে করে যে ধরো লাইভ ক্লাসে যদি জয়েন করি না কেন, প্রথম লাইভ ক্লাসগুলো করি, বাট পরবর্তীতে মনে হয় যে এগুলো একটু জমাই রাখি, ঠিক আছে, আমরা এগুলো তো পরে রেকর্ডে দেখা যাবে। সো এই যে একবার জমানো শুরু করছি, দেখবা যে আর জিনিসপাতি কি আর পড়া হচ্ছে না। সো পড়া তো অবশ্যই জমবে, তোমাদের আসলে সবাই আসলে মানে ঠিকভাবে আসলে রুটিন ফলো করাটা খুবই টাফ, আমাদের জন্য টাফ হয়ে যায়, বাট পড়ার তো জমাবা, অবশ্যই জমাবো। বাট এটার একটা
একটা সিকোয়েন্স রাখা উচিত, একটা রুটিন রাখা উচিত যে আমার এটা যদি এতদিন জমে তাহলে এটা আমি কীভাবে কাভার আপ করবো, সেটা নির্দিষ্ট একটা রুটিন তৈরি করে ফেলবা। এরপরে 10 নাম্বার সেটা হচ্ছে আমাদের কলেজ প্র্যাকটিক্যাল সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে কি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসতে মাতাবাড়ি থাকা। দেখবা যে বিভিন্ন কলেজে, যেমন আমাদের কলেজে প্রায় 24টার মতো ছিল আমাদের ক্লাব ছিল, ঠিক আছে। তো যখন ক্লাব দেখবা তখন দেখবা যে মনে হয় না একটু রেজিস্ট্রেশন করেই ফেলি না, কি হচ্ছে। তারপর দেখবা যে অনেক ধরনের ক্লাবে দেখবা বিভিন্ন ধরনের ফেস্ট হচ্ছে, এইসব হাবিজাবি ফেস্টে দেখবা যে নিজেরাই মাতামাতি করবা, ঠিক আছে। তো মাতামাতি করবা, তারপর হচ্ছে দেখবা যে পোলাপাইন দেখে দেখবা এইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, এই রেস্টুরেন্টে যাচ্ছে ওই রেস্টুরেন্টে যাচ্ছে, বিভিন্ন ধরনের ফেস্ট নামাচ্ছে। তো এইগুলো দেখবে যে প্রথম দেখবা যে মানে কয়েক বাজে এমনিই চলে যাচ্ছে, বুঝতে পারবা না, কি করতে পারবে না, বুঝতে পারবা না। আর আরেকটা বড় জিনিস হয় আমাদের, কি জানো, আমরা যেটা বড় জিনিস হয় সেটা হচ্ছে স্যার পাল্টানো। কি স্যার পাল্টানো? সেটা হচ্ছে মনে হয় যে এই স্যার ভালো পড়ায়, গেলাম, এরপরে দেখবা যে পড়াশোনার ভালো লাগতেছে না। যেমন আমি এই জিনিসটা অনেকবার বলি যে আমি ভেক্টর যে চ্যাপ্টারটা আছে না, এটা আমি 4 জনের কাছে পড়ছি। কয়েকজনের কাছে? 4 জনে। প্রথম যে স্যারের কাছে পড়ছি, ওই স্যারের কাছে গিয়ে আমার খুব একটা ভালো লাগে না, আমি কিছু বুঝিই না, কিন্তু আমি এসএসসিতে ওই স্যারের কাছেই পড়ছি। যাই হোক, এরপরে স্যারটা পাল্টাই ফেলে আরেকজন স্যারের কাছে গেছি, মানে ব্যাচে গেছি আর কি। সো ব্যাচে যাওয়ার পরে দেখি যে স্যার কী করে জানো, স্যার হচ্ছে একক ভেক্টরের সংজ্ঞা লেখা, তারপর হচ্ছে ওই যে তারপর বিপরীত ভেক্টরের সংজ্ঞা লেখা, বিসদৃশ ভেক্টরের সংজ্ঞা লেখা। আরে ভাই, লিখতে হাত ব্যথা হয়ে গেছে, বাদ দিয়ে দিছি। এরপরে তো আমি হচ্ছে কুমিল্লা থেকে আসলে কোথায় চলে আসছি জানো, কুমিল্লা থেকে আমি ঢাকায় চলে আসছি। এবার নটরডেম কলেজে গেছি, নটরডেম কলেজে সারা যা পড়াচ্ছে ওইটা আমার ভালো লাগতেছে না। এবার আমি চলে গেছি তুষার ভাইয়ের কাছে গেছি। যাওয়ার পরে আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে জিনিসগুলো আসলেই কঠিন। আমি যে তাদেরকে দোষারোপ করতেছি, এটা আসলে তাদের দোষ না, এটা আসলে পড়াশোনাটাই কঠিন। সো ব্যাপারটা হচ্ছে এটা যে এইচএসসি লাইফের শুরুতে দেখবা যে সবচেয়ে বড় যে ভুলটা করবা কি জানো, সেটা হচ্ছে স্যার পাল্টানো। একবার এই স্যারের কাছে, আরেকজন এই স্যারের কাছে, এত কিছু না করে একটা যে কোনো একটা স্যারের কাছে স্টিক থেকে তুমি দেখো যে 1 মাস বা 2 মাস তুমি আসলে বুঝতেছো কিনা। যদি না বুঝে থাকো তাহলে তুমি হচ্ছে মানে সুইচ করতে পারো। ব্যাপারটা বুঝতে পারছো? এই তো, তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা মাতামাতি থাকবো না। এরপর আমরা যদি 11 নম্বর চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের এমসিকিউ প্র্যাকটিস না করা বা এমসিকিউ নিয়ে আলাদা করে প্র্যাকটিস না করা। সো এইটা আমি যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের ক্ষেত্রে আসলে এমসিকিউ আলাদা করে প্র্যাকটিস করতে হয় না। এমসিকিউ সিকিউ একই জিনিস। তোমার যদি বেসিক ভালো থাকে তুমি এমসিকিউ ইজিলি প্র্যাকটিস করতে, মানে ইজিলি আসলে পারবা। কিন্তু বাকি যেগুলো আছে, যেমন ম্যাথের ক্ষেত্রে আমাদের কিছু আসলে কী লাগে, ম্যাথের ক্ষেত্রে আমাদের কিছু ট্রিক্স লাগে। সো ওইগুলো তুমি প্র্যাকটিস করতে পারো। কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে থিওরিটিক্যাল জিনিসপাতি অনেক বেশি আসে, তো ওইটা কী করতে পারো, এমসিকিউগুলো কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস কম করা। এই জিনিসটা আমার নিজের রিগ্রেট কী হয়, সেটা হচ্ছে আমি যেটা করতাম থিওরি অনেক বেশি পড়তাম। এই থিওরি যখন অনেক বেশি পড়তাম, এই কারণে দেখা যাচ্ছে যে আমি প্র্যাকটিস করতে পারতাম না বললেই চলে, ঠিক আছে। প্র্যাকটিসের টাইমই পাইতাম না। সো এই কারণে দেখা যাচ্ছে পরীক্ষার হলে আমি সেম জিনিসটা পারি, বাট আমি অনেক বেশি টাইম লাগে হচ্ছে সলভ করতেছি, বুঝছো। বাট আমরা যেটা মাথা রাখবো যে আমরা যাই পড়ি না কেন এর দ্বিগুণ প্র্যাকটিস করতে হবে। কারণ অ্যাডমিশন টাইমে গেলে কি হয় জানো, সবাই সব কিছু পারে, সবাই সব থিওরি পারে, বাট কে কত অল্প সময়ের মাঝখানে কত অ্যাকুরেটলি করতে পারতেছে ওইটার উপর ডিপেন্ড করে তার আসলে সে কোথায় চান্স পাবে। সো এটার জন্য আমাদের কী করতে হবে বলো তো, বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো প্র্যাকটিস কম করা আমাদের একটা ভুলের মধ্যে পড়ে। এরপর হচ্ছে ইয়ার ড্রপ দেওয়া। সো ইয়ার ড্রপ দেওয়া আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে প্রথমে আসলে দেখা যাচ্ছে যখন মানে ইয়ারলি পরীক্ষা হচ্ছে না, ইয়ারলি পরীক্ষা দেখবা যে অনেকেই খারাপ রেজাল্ট করতেছে। এখন হয়তো বা কোচিং যে কলেজ আছে ওই কলেজে হার্ড কোশ্চেন করছে, কিংবা হয়তো তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো না, বাট এটার কারণে যে তুমি ইয়ার ড্রপ দিয়ে দিবা এটা করতে চাও না, ঠিক আছে। যা করতেছো আগায় যাও, ঠিক আছে। সামনে দেখবা যে ভালো কিছুই হবে, প্যারাডি হো না। এরপরে মুখস্থে অনীহা। এই যে মুখস্থ যে আমরা করতে চাই না, আমরা মনে করি যে আমরা তো এখন ইন্টারে উঠে গেছি, বিভিন্ন ধরনের সূত্র আবিষ্কার করে ফেলবো, ঠিক না। যাই করি না কেন, যেমন আমরা চিন্তা করি যে আমরা একটা লাইন তো আমরা লিখতে পারি, যেমন আমার এই যে এইগুলো যে আমরা লিখতেছি, আমার নাম জিপ্রান, এটা তো আমরা লিখতে পারি, বাট এটার জন্য সরে কখ এগুলো তো মুখস্থ করতে হয়েছে। সো সার্টেন জিনিসপাতি তোমার মুখস্থ করতেই হবে। ইভেন তুমি ভার্সিটিতে গেলেও ভার্সিটিতেও দেখবে যে মুখস্থ, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংও মুখস্থ ভাই। তো যাই হোক, তোমার কী করতে হবে, মুখস্থে আসলে অনীহা করা যাবে না, মুখস্থ তোমার করতেই হবে। সো মুখস্থের মধ্যে ফিজিক্সের ক্ষেত্রে তো তোমার যে থিওরি তো তুমি বুঝলা, বাট সূত্রগুলো তো মুখস্থ করতে হবে। সূত্রগুলো তুমি প্রতিপাদন করতে গেলে অনেক টাইম চলে যাবে, তো সূত্রগুলো মুখস্থ করতে হবে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল প্রশ্ন প্রায় 40%-এর মতো আসে, বাট 60%ই দেখবা, অ্যাডমিশনও দেখবা 60% তোমার আসলে মুখস্থ জিনিসপাতি আসতেছে, থিওরিক্যাল জিনিসপাতি বা যেগুলো মুখস্থ করতে ওইগুলো চলে আসতেছে। সো মুখস্থ অনীহা করা যাবে না, ঠিক আছে। এরপরে কামিং গোয়িং ডুইং নাথিং, এটার মধ্যে এটা কোনটার মধ্যে পড়ে বলো তো, ওই যে বাসায় গেলাম, এই স্যারের কাছে আমি পুরো একটা রুটিন করে ফেলছি যে সকালবেলা 9টা থেকে 10টা ফিজিক্স পড়বো, 11টা থেকে 12টা হচ্ছে আমি কেমিস্ট্রি পড়বো, এরপর হচ্ছে বিকালবেলা আবার বিকালবেলা হচ্ছে আমাদের বাংলাতে, তারপর ইংরেজিতে। এইসব করতে থাকলে দেখবা যে কিছুই পড়া হচ্ছে না। তুমি হায়েস্ট গেলে 2টা বা 3টা, আমি 3টাও প্রেফার করবো না, আমি সাজেস্ট করি 1টা বা 2টা তুমি আসলে বাইরে পড়তে পারো, আর বাকিগুলো সব নিজে পড়বা। আর অনলাইনে এত রিসোর্স আছে, অনলাইনে তো তুমি আসলে ইউটিউবে ঘাটলেই তুমি সকল ধরনের টপিক তুমি বুঝে ফেলতে পারবা, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে এত জায়গায় আসলে তোমার আসলে কি যাওয়া উচিত না। এরপর হচ্ছে নিজের পড়ার টাইম না রাখা, এটা আসলে আমাদের এটার মধ্যেই পড়ে যায়। তারপর ইউ অলওয়েজ নিড আ পুশ।
তোমার যদি পুশ না থাকে, তোমার যদি মনে হয় যে না আসলে তুমি এমনি এমনি পড়ে ফেলতে পারবা, তাহলে হচ্ছে হবে না। সবচেয়ে বড় পুশটা কি, সেটা হচ্ছে তোমার আব্বু আম্মু। তুমি আব্বু আম্মুর দিকে তাকাবা, আব্বু আম্মু তোমাকে আসলে কি আশা করতেছে, তুমি আসলে কি করতে চাচ্ছ, বা তোমার আব্বু আম্মু আসলে কি চাচ্ছে তুমি আসলে কোথায় যাবা, দেখবা যে ওইটা থেকেই তোমার একটা পুশ চলে আসবে। তো সবার আগে যেটা করবা যে তোমার আব্বু আম্মুর দিকে তাকাবা, আব্বু আম্মুর দিকে তাকালে তুমি বুঝতে পারবা যে আসলে তোমার আসলে কোথায় যাওয়া উচিত আর কি, ঠিক আছে। এর পরবর্তীতে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সিনড্রোম। এটা আসলে কি, এটা জাস্ট অনেকে চিন্তা করে যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার কমপ্লিট করতে হবে। আবার অনেকে এখানে একটা বড় প্রবলেম আছে, সেটা হচ্ছে বিভিন্ন কলেজে দেখবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দেখবা যে মিলিয়ে পড়াইতে চায়। দেখবা যে জৈব যৌগ ফার্স্ট পেপার পড়াচ্ছে, ফার্স্ট পেপার মাঝখানে জৈব যৌগ ঢুকাই দিচ্ছে। আবার ধরো ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে ভেক্টর গতিবিদ্যা পড়াচ্ছে, এর মাঝখানে দেখা যায় সেকেন্ড পেপারের যে আসলে তাপগতিবিদ্যা আছে না, তাপগতিবিদ্যা ঢুকাই দিচ্ছে। বাট এইটার আমি এগেনিস্টে, পুরোপুরি আমি এগেনিস্টে। কেন বলো তো, যে তাপগতিবিদ্যা না, তাপগতিবিদ্যা বোঝার জন্য না তোমার ফার্স্ট পেপারে যে আদর্শ গ্যাস আছে না, আদর্শ গ্যাসটা বোঝা ইম্পর্টেন্ট। ইভেন এটার সাথে আমাদের কেমিস্ট্রিও রিলেটেড, পরিবেশ রসায়নও কিন্তু রিলেটেড। তো যেটা বলতেছি যে অবশ্যই ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারেই পড়তে হবে, সেকেন্ড পেপার তুমি সেকেন্ড ইয়ারে পড়বা। বাট সিনড্রোমটা কি, সিনড্রোমটা হচ্ছে আমি ফার্স্ট পেপারে যদি ফার্স্ট ইয়ারে যদি ফার্স্ট পেপারটা শেষ করি, তাহলে শেষ করে ফেলি, বা এর আগে যদি শেষ করে ফেলি, তাহলে আমি সেকেন্ড ইয়ার ধরবো না। বাট এইটা করা যাবে না। যেটা করবা যে তুমি ধরো কলেজে পড়তেছো বা কোনো একটা কোর্সের সাথে যুক্ত আছে, তুমি চেষ্টা করবা যে ওই কোর্সে যাতে তুমি আগে যেতে পারো, বুঝছো, কোর্সে যা পড়াচ্ছে এর চেয়ে যাতে তুমি আগে যেতে পারো, যাতে করে তুমি ফার্স্ট ইয়ারে তুমি সেকেন্ড পেপার ধরে ফেলতে পারবা, ঠিক আছে। এটা তুমি করার চেষ্টা করবা। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের গুণগত রসায়ন সিনড্রোম। এই গুণগত রসায়নের সাথে আমাদের ফিজিক্সের মধ্যে চলে আসে কোনটা বলতো, ভেক্টর, ঠিক আছে। এইটার আসলে আমি এগেনস্টে না, ঠিক আছে। ধরো সাপোজ আমি যদি ভেক্টরের কথা বলি, ভেক্টর আসলে আমরা নর্মালি 1 থেকে 1.5 মাসের মতো পড়ি, ঠিক আছে। 1 থেকে 1.5 মাসের মাঝখানে এখন এই যে যেমন দেখবা যে আনাস ভাই বলবে যে 1 থেকে 1.5 মাস আসলে পড়া উচিত না, কিংবা বলা যায় যে 1 সপ্তাহ 2 সপ্তাহের মাঝখানে ভেক্টর শেষ করে ফেলা উচিত। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় এই সিনড্রোমটা তোমার দরকার আছে। সিনড্রোমটা কেন দরকার আছে? প্রথম কথা হচ্ছে আমরা ফিজিক্স যখন প্রথম পড়তেছি, আমাদের ব্রেনটা আসলে কাঁচা থাকে, আমরা জানি না যে ফিজিক্স কেমনে পড়তে হয়, ফিজিক্স আসলে কোন জিনিসগুলো পড়তে হয়, কোন একটা জিনিস কীভাবে থিঙ্ক করতে হয়, অ্যাপ্রোচ কীভাবে করতে হয়। সো প্রথম দিকে আমাদের একটু টাইম লাগবে, প্রথম দিকে একটু টাইম লাগাবো। সেম গোষ্ঠ আমাদের গুণগত রসায়ন আমরা একটু টাইম লাগাবো। যেমন আমরা যদি চিন্তা করি, যেমন আমি যখন আমরা কলেজে পড়তাম, তখন আমি বায়োলজি একটা জিনিস ছিল, বায়োলজি যখন পড়ানো শুরু করতো, উপক্রমণিকা নামে একটা জিনিস ছিল, দেখবা একটা বইয়ের প্রথম একদম উপক্রমণিকা, দেখবা ওইখানে সুন্দর একটা চার্ট দেওয়া আছে, ঠিক না, 1 পেজের একটা মনে হয়। সো এই 1 পেজের আমাদের জিনিসটাকে 1 থেকে 1.5 মাসের মতো পড়ায়, ঠিক আছে। আমাদের ম্যাডামের নামটা ভুলে গেছে, মার্লিন না কোন একটা ম্যাডাম জানি ছিল, 1 থেকে 1.5 মাস পড়ায়, ঠিক আছে। এরপরে দেখবা যে উপক্রমণিকা নিচে লেখা আছে, দেখবা যে ইহা সিলেবাসের অন্তর্ভুক্ত না, সিলেবাসের অন্তর্ভুক্ত না, তারপরে এটা আমরা 1 থেকে 1.5 মাস পড়ছি। কেন বলো তো? যাতে আমরা বেসিকটা বুঝতে পারি যে আসলে আমাদের কোন কোন জিনিস পড়া উচিত, কীভাবে পড়া উচিত, ঠিক আছে। তো যেটাই বললাম যে আমাদের একটু টাইম নিব প্রথম দিকে, ওটা প্যারা নাই। বাট পরবর্তীতে দেখবা যে পরের সপ্তাহগুলোতে 1 সপ্তাহে দেখবা 2টা বা 3টা চ্যাপ্টার তুমি কমপ্লিট করে ফেলতে পারতেছো, ঠিক আছে। এটা তোমাদের ইম্পর্টেন্ট। আর লাস্টলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এক ক্লাসেই হবে বস অনেকগুলো সোর্স রাখা, ঠিক আছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে মানে অনেকে যেটা করে যে এই ভাইয়ার প্লেলিস্ট পড়ে, তারপর প্লেলিস্ট পড়ার পরে মনে হয় যে না এই ভাইয়ের প্লেলিস্ট আসলে খুব একটা ভালো লাগে নাই, অন্য একটা ভাইয়ের প্লেলিস্ট পড়বো কিনা। দেখবা যে অনেকে দেখবা যে গ্রুপে এরকম পোস্ট করে। অত কিছু করার দরকার নেই। তুমি যেটা করবা, যে কোনো একটা ভাইয়ের ক্লাস করবা। সাপোজ আমাদের যে একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে, ওটার একটা ক্লাস করলা, করার পরে সিম্পলি তুমি যেটা করে যাবা, চলে যাবো হচ্ছে আমাদের অনুশীলনীতে দেখবা যে এগুলো পারতেছো কিনা, দেখবা যে অনেক কিছুই পারতেছো। এরপরে চলে যাওয়া হচ্ছে টেস্ট পেপারে দেখবা যে আমাদের বোর্ডের যে কোশ্চেনগুলো আছে, ওটা যদি সলভ করতে পারো তাহলে তো হয়ে যাচ্ছে। তুমি তো এইচএসসি মোটামুটি দিয়ে দিচ্ছ, তাহলে এইচএসসি যদি দিয়ে দাও, এইচএসসিতে সেম কোশ্চেনগুলো আছে, তুমি তো পারবা। তাহলে এইচএসসি পরে চলে যাবো হচ্ছে কোশ্চেন ব্যাংকে। যদি দেখো যে কোশ্চেন ব্যাংক তুমি সলভ করতে পারতেছো, তাহলে ওই ক্লাসটাই না, এর বাইরে তেমন কিছু লাগবে না, ঠিক আছে। সো মোটামুটি আমরা 20টা আসলে ভুল নিয়ে আলোচনা করছি। এই 20টা ভুলের মাঝখানেই বলা যায় যে তোমাদের কলেজ লাইফ বা এইচএসসি লাইফটা পুরো সামারাইজ হয়ে গেছে। সো এর বাইরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, চাইলে একটু কমেন্টে করতে পারো। আর আমাদের কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের। তুমি চাইলে একটু ডেমো ক্লাসগুলো দেখতে পারো, দেখে যদি তোমার মনে হয় যে না আসলে কোর্সটা কিনা উচিত, তাহলে হচ্ছে কিনতে পারো। এই তো। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।